নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে বলছি 200-র ওপর ফ্যাক্টরি বন্ধ হয়েছে। ইউনূসের যে গভর্নমেন্টটা ছিল সেটা একটা সিলেক্টিভ গভর্নমেন্ট, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না। এখানে কেন শিফট করে গেল? যদি স্টেট এতে অস্থির অবস্থা হয় আর স্টেট বিতে স্থির অবস্থা থাকে, তাহলে আপনি সবসময় বিকে সিলেক্ট করবেন। এখানে ভারত, বাংলাদেশ, চায়না, পাকিস্তান ইস্যু নয়। তো বিনিয়োগকারীরা সবসময় সার্টেনটির দিকে ঝুঁকবে যেখানে তারা ক্যালকুলেটেড রিটার্ন পেতে পারে। ভারতবর্ষ ফার বেটার, তাই ইনভেস্টমেন্ট শিফট করেছে। বাংলাদেশের জেলে লাস্ট 6 মাসে 60 জনের ওপর বন্দীকে হত্যা করা হয়েছে। ইকোনমিক্সে বিনিয়োগে ভরসা, কনফিডেন্স এটা একটা বড় ফ্যাক্টর। কাল যদি আবার অস্থির অবস্থা তৈরি হয়, যদি আমি অর্ডারের সাপ্লাই না করতে পারি, হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? জেনজিরাই তো অর্থনীতিটাকে ধ্বংস করছে আমায় বলতে হবে। পাকিস্তানের থেকে ওয়ার্স্ট কন্ডিশন হবে বাংলাদেশে। সে বুঝেই করুক বা না বুঝেই করুক, টেরার ফান্ডিং হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো আর অর্থনীতি চলে না। বাংলাদেশ সেই পয়েন্ট অফ নো রিটার্নে এখনো যায়নি। বাংলাদেশ চাইলে নিজেকে এখনো রিফর্ম করে এগোতে পারে। পাকিস্তানের বলবো এক লাইনে অনেক দেরি হয়ে গেছে। পাকিস্তান যেটা করেছেন, ওরা একটা এলিট ক্লাব বানিয়েছে। তাদের কিন্তু এই নেশায় মত্ত রাখা হয়েছে, তোমায় একদিন ভারত দখল করতে হবে। যতবার মিলিটারি ডিক্টেটররা পাকিস্তানের ক্ষমতায় এসছে, তাদের গ্রোথ তত বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে ডিসাইড করতে হবে তারা এই ডেমোক্রেটিক ভ্যালুজ নিয়ে ভারতবর্ষের পথে হাঁটবে, নাকি তারা সেই র্যাডিক্যাল ভ্যালুজ নিয়ে পাকিস্তানের পথে হাঁটবে। ইউএস এর যে গ্রিপটা, সেটা থেকে বাংলাদেশ কতটা বেরোতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। এখন জেনজিকে এই বিষয়গুলো বুঝতে হবে। আর একটা এজেন্ট ঢুকে গেল আপনার জামাতে ইসলাম, একটা ফেক কারেন্সির যে নেটওয়ার্ক, একটা যে স্মাগলিং এর নেটওয়ার্ক, সেইগুলোর উপর কন্ট্রোল জামাতের আছে। জামাত ইজ নাথিং বাট ISIB। এর মধ্যে একটা বাংলাদেশ আছে যারা এখনো ঠিকটা ভাবতে পারে। তাদেরই সামনে উঠে আসতে হবে আর সরকারকে তাদেরই প্রমোট করতে হবে রিওয়ার্ডের জন্য। জিওপালস টিভি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটু কথা বলবো বাংলাদেশের অর্থনীতি নিয়ে। 1 জুলাই বাংলাদেশের অর্থ বৎসর শুরু হয়েছে এবং জুন মাসের শেষের দিকে বাজেট ঘোষণা হয়েছে। এই যে আওয়ামী লীগের চলে যাওয়ার পর যে 2 বছর 2024 থেকে 2026-এ নির্বাচন হওয়ার আগে পর্যন্ত যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি ছিল, সেখানে কিন্তু বাংলাদেশের অর্থনীতি বিশালভাবে ধাক্কা খেয়েছে এবং এই বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে শুধু প্রতিবেশী হিসেবে নয়, বাণিজ্যিকভাবেও কিন্তু ভারতের একটা গভীর সম্পর্ক রয়েছে। নতুন সরকার, নতুন অর্থবর্ষ এবং নতুন বাজেট। বাংলাদেশ কি পাচ্ছে, কি পাবে, তার অর্থনীতির কি সিচুয়েশন এবং তার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বা কোন খাতে বইবে, আজকের আলোচনা সেটাই। আজকে আমাদের স্টুডিওতে রয়েছে অধ্যাপক আদিত্য দাস। আদিত্য দা, নমস্কার। যেটা দিয়ে শুরু করলাম, যে 2024-এ যে একটা টালমাটাল হলো, বাংলাদেশ উথাল পাথাল হয়ে গেল যদি বলতে পারি, সেই তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং সেক্ষেত্রেও যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল পুরো বাংলাদেশে, সেখানে সবথেকে বড় ক্ষতি অর্থনৈতিকভাবে হয়েছে। বিভিন্ন দিকে তো হয়েছে, কিন্তু অর্থনীতি একটা বড় ক্ষতির জায়গা। কি কি জায়গায় একটা দেশ আপনার সমস্যার মুখে পড়লো অর্থনৈতিকভাবে? সবথেকে বড় সংকট যেটা তৈরি হলো এই ঘটনাটার ফলে, বিশ্বাসের সংকট। বিনিয়োগকারীরা, অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে বৃদ্ধি, যদি ডেভেলপিং ইকোনমি আপনি ধরেন, তার গ্রামার অনুযায়ী নির্ভর করে তার বিনিয়োগের ওপর। এবার বিনিয়োগকারীরা যদি কনফিডেন্স না পায়, সেই স্টেটে স্টেবিলিটি না আসে, আনসার্টেনটি থাকে, তখন ক্যাপিটাল ফ্লাইট বলি আমরা, ক্যাপিটাল ফ্লাইট হতে শুরু করে, বিনিয়োগ আস্তে আস্তে শিফট করতে শুরু করে। সেটাই হয়েছে বাংলাদেশের। লাস্ট রিসেন্ট আমি কিছু ডেটা দেখলাম, 200-র মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে বাংলাদেশে টেক্সটাইলের। মানে আপনি এই মানে 2 একদম, বছরের একটা সিচুয়েশন একদম বলছেন? 2 বছর, লাস্ট 6 মান্থসে বলছি আমি। আচ্ছা, নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে বলছি আমি, 200-র ওপর ফ্যাক্টরি বন্ধ হয়েছে টেক্সটাইল, মানে টেক্সটাইল, যেটা বাংলাদেশের মানে ভিত্তি বলা যেতে পারে। এক্স্যাক্টলি সেটা ডাইরেক্ট অ্যাড্রেস করছে আনএমপ্লয়মেন্টকে। কারণ ফ্যাক্টরি বন্ধ হওয়া মানে আপনার ডাইরেক্ট ইম্প্যাক্টটা আনএমপ্লয়মেন্টে পড়বে। তো সেই দুর্ভাগ্যবশত বাংলাদেশ লাস্ট 10-15 বছর কোনো এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ডেটা পাবলিশ করে না। সে রাজনৈতিক কারণ হোক, যে কারণেই হোক, সেটা হয় না। কিন্তু 200-র ওপর ফ্যাক্টরি বন্ধ হয়েছে, এটা একদম রিপোর্টেড। আমি যদি আওয়ামী লীগের পরবর্তী সময়কাল এবং এই বিএনপির এই যদি দুটো জায়গা, মানে আমি ইউনূস সরকারের কথা বলছি
এবং তারেক রহমান সরকারের এই ৬ মাসের কথায় আমি যদি বলি, যদি আমি একটু আপনার তুলনাতে যাই, একটা তো বড় ক্ষতি হয়েইছে ইউনূস সরকারের আমলে। সেখান থেকে কি গ্রাফটা একটু ঊর্ধ্বমুখী? নাকি অর্থনীতিবিদের মানে চোখে আপনি বুঝতে পারছেন যে সেটা সেইভাবে গ্রাফটা উঠছে না? মানে কোনটা? কি সিচুয়েশন রয়েছে? ইউনূসের যে গভর্নমেন্টটা ছিল সেটা একটা সিলেক্টিভ গভর্নমেন্ট, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট না। তারিক রহমানের যে গভর্নমেন্টটা, যেমন ইলেকশন হোক, যা ম্যানিপুলেশন হোক, আওয়ামী লীগকে ব্যান করা হোক, এটা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তাতে যেটা হয়েছে, বৃদ্ধি অ্যাজ সাচ না হলেও পতনটা কিছুটা হলেও থামানো গেছে। মানে যে বাংলাদেশকে আমরা হাতের বাইরে করে দিচ্ছিলাম, কিছুটা হলেও দ্বিপাক্ষিক স্তরে ধরুন ভারতের সাথে বা অন্যান্য দেশের সাথে কথাবার্তা চলছে, বা পতনটা কিছুটা হলেও কমানো গেছে এই গভর্নমেন্টে ইউনূসের সাথে, এটাই তফাৎ। এই যে ধরুন রেডিমেড পোশাক শিল্প, এটা তো বাংলাদেশের একটা সবচেয়ে বড় ভরসার কারণ। কিন্তু আমরা দেখেছি যে এই বাংলাদেশের অস্থিরতার কারণে এই গার্মেন্টসের অর্ডারও কিন্তু তারা হাতছাড়া তাদের হতে শুরু করেছে, এবং কোথাও গিয়ে বাংলাদেশে একটা ন্যারেটিভ চালানো হচ্ছে যে ভারতে ইউপিতে যে হাবটা তৈরি হচ্ছে সেটা তার বড় কারণ। এটা আপনি মনে করেন? দেখুন, অর্থনীতি চলে তার নিজস্ব নিয়মে। এবার বাংলাদেশ কি বললো, কোন সেকশন থেকে বলা হলো, তার থেকেও ইম্পর্টেন্ট আমায় বিশ্লেষণ করতে হবে ইকোনমিক গ্রামারটা কি, এখানে কেন শিফট করে গেল। বিনিয়োগকারীরা, আপনার যদি দুটো স্টেট থাকে, স্টেট এ স্টেট বি, যদি স্টেট এতে অস্থির অবস্থা হয় আর স্টেট বিতে স্থির অবস্থা থাকে, তাহলে আপনি সবসময় বিকে সিলেক্ট করবেন। এখানে ভারত, বাংলাদেশ, চায়না, পাকিস্তান ইস্যু নয়, একটা স্থির আর একটা অস্থির। তো বিনিয়োগকারীরা সবসময় সার্টেনটির দিকে ঝুঁকবে যেখানে তারা ক্যালকুলেটেড রিটার্ন পেতে পারে। তা সেক্ষেত্রে বাংলাদেশের থেকে সব প্যারামিটারে উত্তরপ্রদেশ বা আদার পার্টস অফ ভারতবর্ষ ফার বেটার, তাই ইনভেস্টমেন্ট শিফট করেছে। এটা খুব অর্থনীতির ন্যাচারাল নিয়ম। কিন্তু এই যে ধরুন একটা বাংলাদেশে ন্যারেটিভ চালানো হচ্ছে যে ভারত যে বন্ধু বন্ধু করে চেঁচায়, প্রতিবেশী প্রতিবেশী করে বলে, কিন্তু আমাদের তো গার্মেন্টসের জায়গাটাই ওরা নিয়ে যাচ্ছে। না, এটা উপসর্গকে দেখে আমার মনে হয় বিশ্লেষণটা হচ্ছে। কারণে যারা এই কথাগুলো বলছেন, যে কোয়ার্টার কর্নার থেকেই বলুক, এটা উপসর্গকে দেখে হচ্ছে। আর আলটিমেটলি ফাইনালি ভারতে শিফট হয়েছে বলে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিছুটা, সেই জন্য তারা বলছে এটা তো এফেক্ট। আমি আবার বললাম এই গ্রামারে যেতে হবে আমাদের। বাংলাদেশ তাহলে এটা এনশিওর করুক যে ওখানে স্থির অবস্থা আছে, ওখানে যা পেমেন্ট হয়, ইন্ডাস্ট্রির নর্মাল যে লেআউট হয় সেগুলো সব নর্মাল আছে, সাপ্লাই চেন নর্মাল আছে, তাহলে আমি বুঝে নেবো যে কী কারণে, তখন আমার ইনভেস্টিগেশনের দিক এইগুলো হবে। কিন্তু প্রাইমারিলি খুব সহজ খালি চোখে দেখে বোঝা যায় যে অস্থির অবস্থার থেকে সবসময় প্রেফারেবলি স্থির অবস্থা। ধরুন সাপোজ আজকে উত্তরপ্রদেশে এলে আমি জানি আমার সেন্ট্রাল গভর্নমেন্ট কোনটা, স্টেট গভর্নমেন্ট কোনটা, কোন মিনিস্ট্রি, কোন ডেস্ক, কোন অফিসিয়ালকে কথা বলতে হবে, একটা ইনভেস্টার্স জানে। কিন্তু বাংলাদেশে যখন ইউনূস গভর্নমেন্ট ছিল, তাদের সব অ্যাডভাইজার, আবার অ্যাডভাইজারের অ্যাডভাইজার, তা কার সাথে বসে দ্বিপাক্ষিক আলোচনা করে ব্যাপারগুলো রিজলভ হবে? সেগুলো তো সম্ভব নয় এইভাবে। এখন শিফট করে গেছে বাই ডিফল্ট। আপনার সেখানে যারা ইনভেস্টমেন্ট ক্লাইমেট পাবে, সেটা ভারতের জায়গায় মিয়ানমারে শিফট করতে পারতো, নেপালে শিফট করতে পারতো, ভুটানে করতে পারতো। তো সেইটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরসের ওপর। ইনভেস্টাররা সবসময় তাদের ঝুঁকি কমায়। তো ইউপি অনেক ঝুঁকি কম কম্পেয়ার টু বাংলাদেশ, কারণ বাংলাদেশের গ্রাম অঞ্চল বা যা আমরা টিভিতে দেখেছি, বহু নিউজেও এসছে, এ নিয়ে বিস্তারিত বলেন, সেখানে স্থিত অবস্থা কোথায়? বাংলাদেশের জেলে লাস্ট 6 মাসে 60 জনের ওপর বন্দিকে হত্যা করা হয়েছে, জেলে কাস্টাডিয়াল মার্ডার। সেটা কিছু বিচারাধীন আর কিছু কনভিক্টেড, মানে 60% হচ্ছে বিচারাধীন, তাদের বিচার হয়নি, আদেও তারা দোষী না নির্দোষ নয়, সেটা নিয়ে এবার সেই মতো অবস্থায় কি করে আমরা এক্সপেক্ট করছি সব ফরেন ইনভেস্টার, বড় বড় ইনভেস্টার, ইভেন বাংলাদেশে ইনভেস্টাররাও বাংলাদেশে কনফিডেন্সটা পাবে কোথা থেকে? আমি আবার বলছি, ইকোনমিক্সে বিনিয়োগে ভরসা, কনফিডেন্স, এটা একটা বড় ফ্যাক্টর, যেটা নতুন সব গবেষণায় উঠে আসে। আমরা জেনারেলি যারা হার্ডকোর ইকোনমিক্সের অ্যানালিসিস করি, এই পয়েন্টগুলো অনেক সময় মিস করে যাই। কারণ যেই ইনভেস্ট করছে সে তো ফিজিবিলিটি স্টাডি করেই করছে, সেখানে আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী আসবে আমি না ক্যালকুলেট করে কি করে ইনভেস্ট করব? কাল যদি আবার অস্থির অবস্থা তৈরি হয়, আমি অর্ডারের সাপ্লাই না করতে পারি, হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি?
সেই জায়গায় মানে ইনভেস্টাররা কনফিডেন্স হারাচ্ছে, খুব অটোমেটিকভাবে বাংলাদেশে তার ইম্প্যাক্ট পড়বে, সেটাই পড়েছে। এই যে আপনি বললেন না যে লাস্ট 6 মাসে যেটা মানে যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে 200খানা টেক্সটাইল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই যে একটা বিপুল পরিমাণে সেখানকার সাধারণ মানুষ কর্মসংস্থান হারালেন আর কি, কর্ম হারালেন। তো এই যে ধরুন বাংলাদেশের যে এই যে পট পরিবর্তন, সেখানে তো আমরা জেনজিদের একটা বিশাল ভূমিকা দেখেছি, সেটা আমরা নেপালেও দেখেছি, বাংলাদেশেও দেখেছি। এই যে যুব সম্প্রদায় একটা দেশের মানে স্পাইন আর কি, তো এদের ভবিষ্যৎ বাংলাদেশে কি, মানে বাংলাদেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ এবং সেখানে নতুন কর্মসংস্থানের কোনো দিশা দেখতে পাচ্ছেন, বা এই সিচুয়েশনটা কি? কর্মসংস্থানের ইস্যুটা তো আমি কিছুটা অ্যাড্রেস করলাম, সেটা লার্জলি ডিপেন্ডস অন ইনভেস্টমেন্ট। অ্যান্ড ইনভেস্টমেন্ট আসতে গেলে ওই ফেভারেবল ক্লাইমেটগুলো দরকার। স্থিত অবস্থা তার মধ্যে একটা, তাদের দক্ষতা একটা, জেনজিদের মধ্যে যারা কাজটা করবে তাদের মধ্যে মার্কেটটা একটা বড়, ভারতের সাথে সুসম্পর্ক হলে তাদের র মেটেরিয়ালটা ভালো পাবে তারা, ফুয়েলটা পাওয়ারটায় ভারতের ওপর ডিপেন্ডেন্ট তারা। তো সেই ফেভারেবল সিচুয়েশন হলে ডেফিনেটলি ইনভেস্টমেন্ট আসবে। এইবার আসি জেনজির ভবিষ্যতে। জেনজিকে আজকে ডিটারমিন করতে হবে তারা কোন পথে হাঁটবে। তারা যদি এই অস্থির অবস্থা তৈরি করে আগের থেকে বেটার গভর্নমেন্ট ফর্ম করতে পারে, সেটা কি কোনো আমরা বিশ্বের কোথাও এরম উদাহরণ আছে? একটা জেনজিকে দ্বারা একটা অ্যানার্কি ক্রিয়েট করা হলো, আমি ক্রিয়েট করা হলো বলছি খুব সচেতনভাবেই বলছি, তারপরে যে গভর্নমেন্টটা এসছে সেটা তার থেকে বেটার ডেলিভার করেছে, বেটার পারফর্ম করেছে, আমার জানা তো বিশ্বের ইতিহাসে সেরকম নেই। তো জেনজিকে এটা বুঝতে হবে আমরা যে মুভমেন্টটা করছি বা আমরা যে পথে যাচ্ছি সেইটা কি আমাদের নিরাপত্তা বা আমাদের দেশকে স্টেবিলিটি দিতে পারবে না পারবে না। এবার যদি সেটা দেশকে আরও অস্থির করে, সেক্ষেত্রে জেনজিরাই তো অর্থনীতিটাকে ধ্বংস করছে আমায় বলতে হবে। সে বুঝেই করুক বা না বুঝেই করুক, লার্জলি না বুঝেই করছে। কিন্তু মুশকিল হচ্ছে এখানে অনেক রকমের ইনডক্ট্রিনেশন আছে, অনেক ফরেন প্লয় আছে, তার শিকার তারা হচ্ছে। তারা হয়তো না বুঝেই তাদের ইম্পালসের এসে যে একটা বড় সুদূরপ্রসারী লং রান ক্ষতি করে দিচ্ছে। কারণ আপনি যদি বাংলাদেশটাকে কেস স্টাডি হিসেবে দেখেন, শেখ হাসিনা গভর্নমেন্ট, আমি স্টাডি করেছি 71 থেকে বাংলাদেশের ইকোনমি। শেখ হাসিনা গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট, সেটা অনেক দিন স্টেবল ছিল গভর্নমেন্টটা। অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারে যে ইনভেস্টমেন্ট, মানে আপনার যখন ইনভেস্টমেন্ট আসবে সে তো রাস্তাটা দেখবে, আপনার যখন ইনভেস্টমেন্ট আসবে পোর্টটা তো দেখবে, সাপ্লাই চেনটা দেখবে। ইভেন ইন্ডিয়ার দেখবেন যত নর্থ ইস্টের যে সামিটগুলো হয়, বাংলাদেশি মিনিস্টার অ্যান্ড বিউরোক্র্যাটসরা থাকে, কারণ নর্থ ইস্টকে একটা বড় সাপ্লাই চেন প্রোভাইড করে বাংলাদেশ ডিউ টু চট্টগ্রাম পোর্ট। আপনি যখন মালাক্কান স্ট্রেট দিয়ে এসে প্রথম বে অফ বেঙ্গলে আসবেন, একটা বড় ডিপ সি পোর্ট পাবেন আপনি চট্টগ্রাম। আপনি পশ্চিমবাংলার পোর্ট অনেক পরে পাবেন। সেই জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য ওরা পুরো সাপ্লায়ার নর্থ ইস্ট ইন্ডিয়া। তো সেইখান থেকে দাঁড়িয়ে তাদের জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও এই জিনিসগুলো তারা পরপর মিস করে গেছেন। শেখ হাসিনা গভর্নমেন্ট এই পোর্টে, রোডসে, রেলওয়েজে, বা দেখবেন ভারত ঠিক এই 5 আগস্ট 2024 আগে একটা ট্রেন চালানোর পরিকল্পনা চলছিল, ভারত বাংলাদেশ হয়ে নর্থ ইস্ট যাবে। সেই পুরো যে প্রজেক্টটা পুরো স্টপ হয়ে গেল এই ঘটনাটার পরে। তাতে এই জিনিসগুলো যদি ফেভারেবল না হয়, কেন ইনভেস্টমেন্ট আসবে? আর জেনজিরা কি সেটা ইনশিওর করতে পারবে? স্টেবিলিটি ছাড়া ইনভেস্টমেন্ট হতে পারে, টেরার ফান্ডিং হতে পারে, কিন্তু সেটা দিয়ে তো আর অর্থনীতি চলে না। এই যে টেরার ফান্ডিং আপনি যেটা বললেন, আমরা এই একটা অদ্ভুত ধরুন যুব সম্প্রদায়ের হাতে শুধুমাত্র অস্ত্র, সেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কথা হয় না, এরকমই একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে, যেখানে আপনার এই যে এখন পিওকে নিয়ে এত প্রবল ঝামেলা, যেখানকার একটা সংগঠন মানে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির যে নেতা সর্দার আমান খান, যিনি প্রকাশ্যে বলছেন যে ভারতকে সাহায্যের জন্য বলছেন উনি, এবং ওখানকার যে সাধারণ মানুষ তারা কিন্তু বেসিক নাগরিক পরিষেবাটুকু পাচ্ছেন না, এবং তাদের কোথাও গিয়ে বক্তব্য হচ্ছে যে
একটা পরিবারের একটা বাবা মার কাছে তার সন্তান তো মানে শেষ কথা। এবার সন্তানকে তো কেউই চায় না যে জঙ্গি বানিয়ে দিতে, কারণ দেশের জন্য এই জিহাদ করতে গিয়ে তার সন্তান হারাচ্ছে, সাফার তো তার মা বাবা করছে, তো কোথাও গিয়ে তো সেই নাগরিকরাও তো এবার মুখ খুলছেন। তো কোথাও গিয়ে কি আপনার এটা মনে হয় যে ধরুন যদি আমি কম্পেয়ার করি, এই যে এখন মানে আমি যদি প্রতিবেশীদের নিয়ে কম্পেয়ার করি, যে জেনজিদের অবস্থান, কর্মসংস্থান, ডেভেলপমেন্ট, এই জায়গা থেকে যদি আমি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানকে যদি রাখি, আপনি যদি আমাকে একটু কম্পেয়ার করে সাধারণ মানুষের জন্য যদি একটু বোঝান। বলি বিষয়টা, পাকিস্তানের বলবো এক লাইনে অনেক দেরি হয়ে গেছে পাকিস্তানের ক্ষেত্রে। বাংলাদেশ সেই পয়েন্ট অফ নো রিটার্নে এখনো যায়নি। বাংলাদেশ চাইলে নিজেকে এখনো রিফর্ম করে এগোতে পারে। সে কবে চাইবে, কিভাবে চাইবে, সেটাই ডিপেন্ডস অন দেম, জেনজি। ভারত অলটুগেদার এই দুটো নেশনের থেকে ডিফারেন্ট। এই কারণে ডিফারেন্ট, ভারতের যে ফাউন্ডিং ফাদার্স যারা ধরুন এই রিপাবলিকটা রেডি করলেন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, আমি যদি বলি সেটা সেই পলিসি, সেই আমাদের যে ফাউন্ডিং ফাদার্স অফ দিস ডেমোক্রেটিক মডার্ন স্টেট, নেশন স্টেট, সেইখানে ফাউন্ডিং ফাদার্সদের পলিসির আপনি ক্রিটিক হতে পারেন, আপনি ক্রিটিসাইজ করতে পারেন, কিন্তু গভর্নেন্সকে কিভাবে ডিসেন্ট্রালাইজ করতে হবে, শেষ কৃষিতে কিভাবে উন্নতি করতে হবে, তাদের ডে ওয়ান থেকে লক্ষ্য কিন্তু সেটা ছিল। এবার চলার পথে পলিসি অনেক ভুল ভ্রান্তি হতে পারে, তার ক্রিটিসিজম হবে, পলিসি প্রেসক্রিপশন হবে, কিন্তু তাদের যে অভিমুখটা ভারতবর্ষের, ভারতে যারা এসছেন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান, তাদের সেই চিন্তাভাবনাটা কিন্তু ছিল। তারা বিভিন্ন সময় পলিসি রেকমেন্ড করেছেন, সেটা ইমপ্লিমেন্ট হবে কি, তার একটা ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেনথেন করেছেন। whereas on the contrary, on the other side, পাকিস্তান যেটা করেছেন, ওরা একটা এলিট ক্লাব বানিয়েছেন। আপনি দেখবেন ভারত থেকে খুব সাধারণ কিছু এক্সাম্পল, আপনি খুব সাধারণ বাড়ির ছেলেপুলে পাবেন যারা গভর্নেন্সের পার্ট এবং বিদেশে পড়াশোনা করে এসছে স্কলারশিপে। পাকিস্তানে কিন্তু এটা আপনি পাবেন না। ওই দুটো চারটে ফ্যামিলি, তাদের বাচ্চারাই অক্সফোর্ডে পড়তে গেছে, তারা বাচ্চারাই বিদেশে পড়েছে, আর বাদবাকি যে একটা লার্জ সেকশন অফ জেনারেল পিপল পাকিস্তানের, তাদের কিন্তু এই নেশায় মত্ত রাখা হয়েছে, তোমায় একদিন ভারত দখল করতে হবে, যার ফলে দে মিস দ্য বাস, দে মিস দ্য ট্রেন। যার জন্য দেখবেন পাকিস্তান, এবার আপনি যদি জিডিপিতে আসেন, আপনি বলবেন 90, 91, 92 অবধি পাকিস্তানের ইকোনমি পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকে বেশি ছিল। তাহলে সেটা কোন রসদে ছিল? আমি একটা খুব স্টাডি করছিলাম, পড়ানো পারপাসেই স্টাডি করছিলাম, দেখলাম যতবার মিলিটারি ডিকটেটররা পাকিস্তানে ক্ষমতায় এসছে, তাদের গ্রোথ তত বৃদ্ধি পেয়েছে। এটা একটা অবাক করা কাণ্ড। পৃথিবীর বিশ্বের মানচিত্রে সব আমরা জানি স্টেবল গভর্নমেন্ট হলে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট হলে বেশি ইনভেস্টমেন্ট হয়। তখন তার রসদটা খুঁজে গিয়ে দেখলাম, সেই যখন মানে আইয়ুব খান, জিয়াউল হক অ্যান্ড পারভেজ মুশারফ, 3 বার মিলিটারি গ্রুপ হয়েছেন, মিলিটারি ডিকটেটররা ক্ষমতা এসে 3 বারেই পাকিস্তান গ্রো করেছে ইন টার্মস অফ নিউমারিক্স, নাম্বারস। কেন? সেই সময় ইউএসের যারা অ্যালাই, জাপান এবং জার্মান, এদের মতো স্টেটসগুলো ইনভেস্ট করেছে পাকিস্তানে। ওকে, প্রবাবলি তারা ইউএসের ডিরেকশনেই করেছে। অন দ্য কন্ট্রারি, যখন মডারেট গভর্নমেন্ট পাকিস্তান ফর্ম করেছে, তখন তাদের গ্রোথ রেট আরও স্লো, যার ফলে বোঝায়। আর দেখবেন ওদের যে ইকোনমির যে অর্থের যে ক্লাস্টারটা, কনসেন্ট্রেশনটা খুব অল্প লোকের হাতে, যেটা বললাম এলিট ক্লাব, কিছু সেনাপ্রধান, কিছু আইএসআই চিফ, কিছু পলিটিক্যাল ফ্যামিলি, এদের হাতে এদের পুরো অর্থনৈতিক এবং পলিটিক্যাল ক্ষমতাটা। আনলাইক ভারতবর্ষে কিন্তু সেই জিনিসটা আমাদের থ্যাঙ্কফুলি নেই। এবার বাংলাদেশকে 3 নম্বর কম্প্যারিজন, বাংলাদেশকে ডিসাইড করতে হবে তারা এই ডেমোক্রেটিক ভ্যালুজ নিয়ে ভারতবর্ষের পথে হাঁটবে, নাকি তারা সেই র্যাডিক্যাল ভ্যালুজ নিয়ে পাকিস্তানের পথে হাঁটবে। আরেকটা জিনিস যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে 1971-এ আমরা যেটা দেখেছি, 2026-এও কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই আপনার কোনো কিছুই চিত্রটা বদলায়নি। মানে একটা সময় যেহেতু বাংলাদেশ কাকে আপনার আদর্শ মেনে চলবে, এই প্রশ্নটা যখন অ্যারাইজ করে, তাহলে আমার মনে হয় ইতিহাস নিয়েও একটু কথা বলা দরকার। যেখানে পশ্চিম পাকিস্তান কেন বেশি ফুলে ফেপে উঠেছিল, তার কারণ তখন পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানের খাদ্য, শস্য যা কিছু তারা এক্সট্র্যাক্ট করে নিত। এবং আমরা এখন দেখতে পাচ্ছি পাকিস্তানের মধ্যে অন্ততপক্ষে 3-4টে পাকিস্তান আছে। গিলগিট বালুচিস্তানের সমস্যা, পিওকেতে সমস্যা, কারণ পাকিস্তানের সেনারা মনে করে যে পাকিস্তান শুধুমাত্র হচ্ছে আপনার ইসলামাবাদেই রয়েছে আর কি,
মানে পাকিস্তানের মানে নিজেদের মধ্যেই এত খেয়ে এবং বেসিক্যালি রাষ্ট্রনেতা হিসেবে যে সবার আগে যে কর্তব্য যে সাধারণ মানুষ নাগরিক পরিষেবা বেসিক নিডসগুলোর যে ফুলফিল করার যে দায়িত্ব সরকারের বর্তায় সেটা তারা করে না। তো সেটাই সেই চিত্রটা ধরুন আমরা 1971-এও দেখেছি, যে কারণে বাংলাদেশের জন্ম, এবং 2026-এ এখন পিওকে এত বেশি খবরের শিরোনামে। বাংলাদেশ কি এই কম্প্যারিজনটা বুঝতে পারে না, নাকি তারা বুঝেও মানে আপনার জেগে ঘুমন্ত অবস্থায় না, রয়েছে আর কি? বাংলাদেশেও আপনি দেখবেন পাকিস্তান বা ইউএস এর যে অকুপেশন সেটাও কিন্তু প্রিডমিনেন্ট। সেইটা আমরা খালি চোখে দেখতে পাই না, পাকিস্তানে কিছুটা দেখতে পাই, ইউএস এর একদম দেখতে পাই না। এই যে শেখ হাসিনা গভর্নমেন্ট যে পড়ে গেল 5 তারিখ, এটাকে শুধুই স্টুডেন্ট প্রোটেস্ট বললে আপনার সত্য থেকে চোখ ঘোরানো হয়ে যাবে। এর পেছনে অপারেশন পিয়ার্স নামক এক অপারেশন ছিল, যেটা 2018-19 থেকে ইউনাইটেড স্টেটস অ্যান্ড সিআইএ প্ল্যান করে যাচ্ছে টু ডিথ্রোন শেখ হাসিনা। বারবার অ্যাটেম্প্ট করেছেন, এর চার্জেও বেশ কিছু লোকজন ছিল, পিটার হ্যাশ, ডোনাল্ড লু, আমি আর বাকিদের নাম নিচ্ছি না। তো তারা মিলে অপারেশনটাকে করেছে, কিভাবে সেন্টিমেন্টটাকে অ্যান্টি হাসিনা করতে হবে, কিভাবে ইলেকশনটাকে বলতে হবে রিগ করেছে, একটা ন্যারেটিভ চালাতে হবে, কিভাবে ওর যে তথাকথিত বুদ্ধিজীবী বা ফিল্ম স্টার তাদের কিভাবে অ্যান্টি হাসিনা কমেন্ট করানো হবে, করে একটা বিশাল জনমত তৈরি করা, করে গভর্নমেন্টের পতন ঘটানো। কারণ সামহাউ ডিপ স্টেট বা সিআইএর মনে হচ্ছিল যে তারা তাদের পারপাস সার্ভ করছে না। শেখ হাসিনা বাংলাদেশকে একটা স্বতন্ত্র ইকোনমিক কাঠামোর ওপর বা এর ওপর উইথ দ্য হেল্প অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া দাঁড় করাতে চেষ্টা করছে, সেইটা ইউএস ভালোভাবে নেয়নি। মোর ওভার বে অফ বেঙ্গলে যে আমরা ট্রেড ওয়ার দেখি, ট্রেড একটা বড় ইম্পর্ট্যান্ট জায়গা দেখি মালাক্কান স্ট্রেটের পর, সেই ট্রেডের কন্ট্রোলটা বা ওয়াচডগ হিসেবে সিআইএর একটা বেস চাই। তার জন্য তারা শেখ হাসিনা, এটা উনি অফিসিয়াল স্টেটমেন্টই দিয়েছেন, সেন্ট মার্টিনস আইল্যান্ড চেয়েছিল অ্যান্ড চট্টগ্রাম পোর্টটা উনি রিফিউজ করেছিলেন। তার ফলে ইউএসকে এটা করতেই হতো। অ্যান্ড করার পরেও দেখুন শেখ হাসিনার প্রপার বিচার হলো না, তাকে ভারতকে এক্সাইলে আশ্রয় দিতে হলো, সাথে সাথে ইউনুসকেও সময় মতো ইমপ্লান্ট করে দিল। তো ইউএসের যে গ্রিপটা, সেটা থেকে বাংলাদেশ কতটা বেরোতে পারবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। এখন জেনজিকে এই বিষয়গুলো বুঝতে হবে। এবার জেনজির কাছে একটা বড় হাতছানি হচ্ছে, তারা ইম্পালসিভ, তারা চট করে তাদের র্যাডিক্যালাইজ করা যায়। সেখানে আর একটা এজেন্ট ঢুকে গেল আপনার জামাতে ইসলামী। এই ইলেকশনেও দেখবেন পশ্চিমবঙ্গ লাগোয়া যে বর্ডারগুলো, এখানে ইলেকটোরাল সাকসেসও কিছু পেয়েছে, সেইটা কিন্তু খুব অ্যালার্মিং। কিছু নয়, 77টা আসন একদম, সেটা বাংলাদেশের জন্য তো অ্যালার্মিংই, আমাদের ভারতবর্ষের জন্য বা এন্টায়ার গোটা সাউথ এশিয়ার জন্য, মানে দক্ষিণ এশিয়ার জন্য খুবই উদ্বেগের কারণ। তো সেইটা যদি বাংলাদেশ নিজে থেকে অ্যাড্রেস না করে, এইটা কিন্তু সেই একটা টাইম বম হয়ে ফাটবে একটা সময়। মানে সেইটা কিন্তু আবার হবে পাকিস্তানের মতো পয়েন্ট অফ নো রিটার্ন। মানে বাংলাদেশের ইকোনমি সব অর্থে লাস্ট 10-15 বছর পাকিস্তানের থেকে বেটার। আপনি যদি ফরেন এডটাকে পাকিস্তানে সরিয়েই দেন বা সাধারণ মানুষের ক্ষমতায়ন দেখেন, পাকিস্তানের সাধারণ নাগরিকের থেকে বাংলাদেশের সাধারণ নাগরিকের অনেক বেশি অ্যাক্সেস, ইকোনমিক অ্যাক্সেস, সেইটা তারা আস্তে আস্তে স্লিপ করবে, নষ্ট করবে। যখন আমাদের কথা প্রসঙ্গে জামাত এলোই, পরের প্রশ্নটা সেটা হচ্ছে, জামাত কি বাংলাদেশে একটা সত্যি সত্যি প্যারালাল ইকোনমি চালায়? হ্যাঁ, দেখুন জামাতের এখানে বুঝতে হবে আপনাকে, প্যারালাল ইকোনমি তো চালায় বটেই, সেইটা অফিসিয়াল ওইভাবে ডকুমেন্টস এভিডেন্স আপনি পাবেন না। সেইটা বুঝতে গেলে কি করতে হবে, শুধু জামাত কেন, যে কোনো টেরর অর্গানাইজেশন বা যেখানে দেখবেন টেররিস্ট অ্যাক্টিভিটি প্রিভ্যালেন্ট, ভারতবর্ষ একটা ফেক কারেন্সির যে নেটওয়ার্ক, একটা যে স্মাগলিংয়ের নেটওয়ার্ক, সেইগুলোর ওপর কন্ট্রোল জামাতের আছে। এবারে ফেক কারেন্সির সার্কুলেশন কি আছে তার জন্য ডেফিনিট স্টাডি প্রয়োজন, ওইভাবে অফিসিয়াল ফিগার নেই। কিন্তু জামাতের হাতে যদি ফান্ড না থাকবে তাহলে ইলেকশানেই সাকসেস কী করে হবে। দ্বিতীয়ত এরা পলিটিক্যালি এত অ্যাক্টিভ কী করে হবে, ওরকম একটা র্যাডিক্যাল আইডিওলজি নিয়ে। তো এই ভাববেন না শুধু পাকিস্তান বা আদার্স যে এই যে র্যাডিক্যাল ফোর্সগুলো শুধু আইডিওলজি প্রোভাইড করে না, এটা তার সাথে সাথে ফান্ডও প্রোভাইড করে, যার ওপর থ্রাইভ করে হচ্ছে জামাতের মতো। জামাতের সাথে আরও ছোটো ওদের আউটফিট আছে, আনসার বাংলা অ্যান্ড অল দ্যাট। তাদের কিন্তু প্রত্যেকের নেটওয়ার্ক দেখবেন
আপনার ইন্ডিয়ান মুজাহিদিন, আপনার লস্করে তৈবা, ISI পাকিস্তান, এদের সবার সাথে একটা যোগ গুছানো রয়েছে। নেটওয়ার্ক। ইভেন এই যে যখন অস্থির অবস্থা চলছে, ওদের ট্রেনিং ক্যাম্প খোলা হয়েছিল ডিফারেন্ট ডিস্ট্রিক্টে, যেখান থেকে ISI এর লোকজন এসে ওদের ট্রেন করতো। তা সেটা তো ফান্ড ছাড়া বা আলাদা কোনো রসদ ছাড়া ওরা র্যাডিক্যালাইজ ওইভাবে করে তা অপারেটিভ বানাতে পারবে না। যে কারণে হয়তো এই সীমান্ত অর্থনীতি বা এই যে বারবার করে, আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলছি, যেহেতু ধরুন অন্যান্য স্টেটগুলোতে গভর্নমেন্ট এর আগে অনেক দিন আগেই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু পশ্চিমবঙ্গে এর আগে যে সরকার ছিল তিনি বারবার করে সীমান্ত নিয়ে ভীষণভাবে অনীহা দেখিয়েছিলেন এবং কেন্দ্রের সাথে বিরোধ ছিল। এই যে পট পরিবর্তনের পরেই যে সবার প্রথম কাজ এই গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে যে সীমান্তকে Fencing সিকিওর করা। করা, ফেন্সিং করা, সেটাও তো একটা খুব বড় কারণ, যেখানে আপনার এই যেহেতু জামাত সেই সীমান্তবর্তী আসনগুলোতে আপনার আসন জিতেছে, সেটাও তো একটা বড় কারণ অবশ্যই। নিজের সিকিওর তার করা। কারণ আপনি দেখবেন লক্ষ্য করে, 71-এর যুদ্ধের পর, ইন্দো পাক যুদ্ধের পর পাকিস্তান একটা পলিসি নেয়। সেই পলিসিটা হলো, আর কনভেনশনাল ডাইরেক্ট ওয়ারে ভারতের সাথে যাব না, আমরা আস্তে আস্তে ভেতর থেকে ভারতকে দুর্বল করব। টেরার ফান্ডিং, টেরার মডিউলগুলো অপারেটিভ করে দেওয়া, স্লিপার সেলগুলো অপারেট করা, ইভেন ওখানে ট্রেনিং দিয়ে লোক ঢোকানো। সেটার জন্য ওদের সব থেকে টুকরে গ্যাংয়ের আরও ফর্ম আছে, এটা একদম ডাইরেক্ট টুকরে গ্যাং। তো এদের একটা বড় সুন্দর রুট ছিল পশ্চিমবঙ্গ বর্ডার, একটা বড় লেন্দি বর্ডার, পুরোটা ফেন্সড নয়, এইরকম এমতো অবস্থা। আর বাংলাদেশে তো সুন্দর ওদের আনাগোনা, তো সেইটা বন্ধ করা ছিল শুধু পশ্চিমবঙ্গ সরকার না, ভারত সরকারেরও প্রায়োরিটি। কারণ ওয়েস্টার্ন ফ্রন্টটা অনেক বেশি সিকিউরড আমাদের, সেখানে হলে কনভেনশনাল ওয়ার হয়, গুলি ছোড়াছুড়ি হয় বা ট্যাঙ্ক যায়। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বর্ডারে সেই জিনিসটা কিন্তু হয় না। স্মাগলিংয়ের এখানে একটা এক্সিস্টিং র্যাকেট আছে, এপার ওপারের র্যাকেট আছে, মাইগ্রেশনের র্যাকেট আছে, সেই জায়গাগুলোকে কাজে লাগিয়েই এরা এই জিনিসগুলো করতো। তো শুধু পশ্চিমবঙ্গ সরকার না, ভারত সরকারেরও এটা একদম আটমোস্ট প্রায়োরিটি ছিল এই বর্ডার ইস্যুটা রিজলভ করা, সেটা করছে। এবং সেক্ষেত্রে হয়তো জামাত কিছুটা ধাক্কা তো খেয়েছে। কেন বলছি, তার কারণ আপনি দেখবেন, যদি আপনি সমাজ মাধ্যমে চোখ রাখেন, তাহলে দেখবেন যখনই পট পরিবর্তনের পর যখন এই নতুন গভর্নমেন্ট, মানে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট যখন আপনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে 7 দিনের মধ্যে BSFকে যে জমির জটলাটা ছিল আর কি, জটটা ছিল, সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি করিডরকে আরও বেশি সুরক্ষিত করার জন্য ধরুন ওখানে 7টি সড়ক সেটা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে, তখনই আমরা খুব অদ্ভুতভাবে দেখেছি যে বাংলাদেশে অ্যান্টি ভারত একটা স্লোগান উঠল, যে এই ফেন্সিং করা হচ্ছে মানে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। আমরা এটা দেখতে পেয়েছি যে আপনার মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারী, এদের কুশপুতুল পোড়ানো হয়েছে। মানে ভারত একটা স্বাধীন দেশ, তার একটা অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানে তার সরকার, নির্বাচিত সরকার কি করছে, এবং ফেন্সিংটাও সে নিজের জায়গাতেই দিচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা অনেক বেশি উদ্বেগ দেখেছিলাম বাংলাদেশে, এবং সমাজ মাধ্যম ভরে এত বেশি ভারত বিদ্বেষী ন্যারেটিভ, মানে যেটা সত্যি অবাক করেছিল। এবং বাংলাদেশেরও এরকম মুখ হতে পারে, সেটাও বোধহয় ভারতের মানুষ মানে একটা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। ভাবুন, সেই ভারতবর্ষ যারা 71-এ পাকিস্তানের অত্যাচার থেকে ওই বাংলাদেশকে বাঁচিয়েছিল। না, সেটা তো তারা স্বীকারই করে না। কেন করে না? আমি বলছি এই লাস্ট যে 30-40 ইয়ার্স ওদের যে ইন্ডক্ট্রিনেশন হয়েছে, র্যাডিক্যাল ইন্ডক্ট্রিনেশন, তার প্রধান মূলেই ছিল ভারত বিরোধ, যেটা পাকিস্তান জন্মলগ্ন থেকে করে আসছে, আর সেই আইডিওলজি ইম্পোর্ট করেছে বাংলাদেশ। এবার ওই জন্য আমরা বলছি জেনজি এখানে খুব ইম্পর্টেন্ট। তারা কোন পথে হাঁটবে, তারা ঠিক ইতিহাস চর্চাটা করবে, না ISI এর পাঠানো এজেন্টদের কাছে ইন্ডক্ট্রিনেটেড হবে? ভারত থেকে শুধু ভাববেন না আপনি 71-এ স্বাধীন হয়েছে, বড় অংশের র মেটেরিয়াল, পাওয়ার, বিদ্যুৎ, ওদের যে ইন্ডাস্ট্রি চলে সেখানে বিদ্যুৎগুলো ভারত থেকে যায়, ফুয়েল, এই যে ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, ডিজেল, এইগুলো ভারত সাপ্লাই দেয়। এই তো রিসেন্টলি হরমুজ প্রণালীতে যখন এই সমস্যা, তখনও তো ভারত নিজের, ধরুন কোভিডের সময় ভ্যাকসিন, ঠিক একদমই তাই, তখনও ভারত, আপনি যদি দেখেন জন্মলগ্ন থেকে ভারতবর্ষ বাংলাদেশকে ভালো অ্যালাই হিসেবে, পার্টনার হিসেবে চায়। এবারে বাংলাদেশে জেনজি বা যে র্যাডিক্যাল গ্রুপটাকে ডিসাইড করতে হবে, তারা দেশটার উন্নতি চায়,
ডেমোক্রেটিক প্রিন্সিপালে, নাকি সেই কনভেনশনাল ফর্মে পাকিস্তানের মতো লড়াই চায়? যদি দ্বিতীয়টা হয়, কনভেনশনাল ফর্মে লড়াই চায়, তাহলে অর্থনীতি ভুলে যান, তাহলে আগামী 5-7 বছরে ওই পয়েন্ট অফ নো রিটার্নে বাংলাদেশ পৌঁছে যাবে। একটা রিপোর্ট আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে এই যে বিশ্বব্যাংকের কাছে যে টাকাটা মানে বাংলাদেশ ঋণ হিসেবে নেয়, সেখানে খেলাপি ঋণ মানে দিতে না পারার ক্ষেত্রে যদি লিস্টিং হয়, তাহলে বাংলাদেশ সবার আগে। তো এই বিশ্বব্যাংকের কাছে কেন সাহায্য চায়, আর কি কি সংস্কার করতে হবে বাংলাদেশকে, এবং এই যে খেলাপি ঋণ, এই যে ফেরত দিতে না পারা, এই টেন্ডেন্সিটাই বা একটা দেশের জন্য কতটা ভয়ঙ্কর? এইটাকে বলতে পারেন একটা সাইলেন্ট ক্যান্সার। ওকে, ঋণ খেলাফি যখনই হবে, আস্তে আস্তে ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়বে। এবার ইনস্টিটিউশন, আমি ইনস্টিটিউশন মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ব্যাংকিং আছে, নন ব্যাংকিং আছে, আদার ইন্টারমিডিয়ারিজ আছে, রেগুলেটরি অথরিটিসগুলো আছে, এর ওপর যে একটা ডিস্ট্রাস্ট তৈরি হবে, বা এগুলো আস্তে আস্তে ডিউ টু ল্যাক অফ লিকুইডিটি এরা এক এক সময় ভেঙে পড়বে। গভর্নেন্স তো গোলমাল হয়েই আছে, যেটা বলছিলাম এতক্ষণ। এর থেকে এই যে বিশ্বাসটা যদি পড়ে যায় ইনস্টিটিউশনগুলো পড়তে, আপনার মনে থাকবে ইউএসএতে 2008 যখন রিসেশন এলো, মেনলি শুরু হয়েছিল লেমন ব্রাদার্স ব্যাংকের কোল্যাপস থেকে। তারপর আস্তে আস্তে সব ইনস্টিটিউশনগুলো কোল্যাপস করতে থাকলো, অ্যান্ড পুরো ইউএস ইকোনমির মধ্যে একটা ইকোনমি রিসেশনে চলে গেল। সেখানে বাংলাদেশ কি? এবার এই ঋণ খেলাপিটা সাইলেন্ট ক্যান্সার। এই জন্যই বললাম, ইনস্টিটিউশনগুলো যদি পড়তে শুরু করে, তখন যত ভালোই গভর্নেন্স প্রডিউস করুক, ওই ইনস্টিটিউশন দাঁড় করিয়ে যে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়ানো, সেটা অলমোস্ট অসম্ভব হয়ে যাবে। ওই জন্য বিশ্বাসটা, আমি প্রথমেই বিশ্বাস দিয়ে শুরু করলাম, ওইখানে ইনস্টিটিউশনগুলোকে বাঁচিয়ে রাখা অ্যান্ড সেগুলোকে ভাইব্রেন্ট করা, এটা একটা প্রধান বাংলাদেশের রিফর্মের লক্ষ্য হওয়া উচিত, নতুন যে সরকার এসছে। কারণ ইনস্টিটিউশন না থাকলে কোনো ইকোনমিক পলিসি ডিভাইস করতেও পারবেন না, সেটা ইমপ্লিমেন্টও করতে পারবেন না। আচ্ছা, এই যে ধরুন যে ঋণ খেলাপির যে জায়গাটা, সেটা তো ধরুন আমি আপনি আলোচনা করছি সেটা তো নয়, যারা ইনভেস্টার তারাও তো এইটা নিয়ে চর্চা করেন। একদমই। সেক্ষেত্রে ধরুন এই যে ভাবমূর্তি যে তারা বারবার করে ঋণ খেলাপি করছেন বা তারা সেই ঋণটাকে শোধ করতে পারছেন না, সেটাও কি একজন ইনভেস্টারের ক্ষেত্রে চিন্তার কারণ যে অবশ্যই, ভাই আমি ইনভেস্ট করবো কি করবো না? অবশ্যই। সেই কারণেই সম্ভবত মার্কেটটা শিফট হয়ে যাচ্ছে। ইভেন আপনি যদি পেমেন্টের প্রসিডিওর, ডিমান্ড সাপ্লাই যদি না প্রপার থাকে, আপনার পেমেন্টের প্রসিডিওরে গোলমাল থাকে, আপনি কিভাবে ইনভেস্ট করবেন? সহজভাবে ভাবুন না, আপনি এমন একটা জায়গায় এমন একটা লোককে টাকা দেবেন যে আগে যাদের থেকে টাকা নিয়েছিল তাদের ফেরত দেয়নি, ঠিক, ন্যাচারালি দেবেন না। তো দ্য সেম সাইকোলজি অ্যাপ্লাইজ টু দ্য ইনভেস্টার্স। তারা ডিসাইড করবে, তারা তো এইসবগুলো স্টাডি করে, তারা তো দুম করে আর বড় একটা ক্যাপিটাল অ্যামাউন্ট ইনভেস্ট করে না, তারা সেটা ইনভেস্ট করার আগে এই সব জিনিসগুলো দেখে নেয়। তারা ফ্রেজাইল ইকোনমিতে থাকবে, একদমই। ওই জন্য গভর্নমেন্টের ওপর, বা আপনি ভাবুন, ধরুন এখানে গভর্নমেন্টও তো একটা বড় স্টেক হোল্ডার, ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় বড় ইনভেস্টার, সেই গভর্নমেন্টই যদি যখন তখন জিওপার্ডাইজ হয়ে যায়, তাহলে তারা কোন রেগুলেটরি ইনস্টিটিউশনকে গিয়ে তাদের টাকা পেমেন্টের কথা বলবে? তার তো রেগুলেটরি ইনস্টিটিউশনগুলো, গভর্নমেন্টটাকে শক্তিশালী হতে হবে যে তাদের টাকাগুলো পেমেন্ট পেতে সাহায্য করবে। এখন আপনি ইনভেস্ট করে ফেললেন, কোনো গভর্নমেন্ট নিজেরই ঠিক নেই, ইনস্টিটিউশনগুলোও দুর্বল, রেগুলেটরি, আপনি কার কাছে গিয়ে আবেদন করবেন টাকাটা পাওয়ার জন্য? আর কেউ তো টাকা ইনভেস্টমেন্ট জল ঢালতে হয় না যে আমি জলে ফেলে দিলাম ইনভেস্টমেন্ট, আমার তো রিটার্ন চাই। ঠিক। হ্যাঁ, একজন ব্যবসায়ী সে যখন ইনভেস্ট করছে সে তো রিটার্নের আশাতেই করবে, এটাই তো স্বাভাবিক। ইকোনমি বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডিজাইনগুলো এইভাবে ডিভাইস করতে হবে বাংলাদেশকে, এই কনফিডেন্সটা যেন রিস্টোর হয়। এই যে ধরুন আমরা মানে ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের যে মানে একজন ভালো প্রতিবেশী হিসাবে যা যা করণীয় সবসময় ভারত করেছে, কিন্তু আমরা বাংলাদেশের মধ্যেই আমি একটা গ্রুপই বলতে পারি আর কি, যেখান থেকে ধরুন বিভিন্ন ন্যারেটিভ ছড়ানো হয় যে ভারত অ্যাকচুয়ালি আগ্রাসী ভূমিকা করেছে, আগ্রাসন চালিয়েছে, হোল্ড রেখেছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছে। এই সমস্ত কথা তো ধরুন এখন সমাজ মাধ্যমে অনেক বেশি করে সাধারণ মানুষের কাছে ন্যারেটিভ হিসেবে পৌঁছচ্ছে। তারা ভারত এবং বাংলাদেশের যে মানে কি বলবো, মানে একই মায়ের থেকে যদি আমি অখণ্ড ভারতের কথাও যদি বলি, সেই জায়গাটা যেমন তারা অস্বীকার করে, তারা আরও অনেক কিছু নিয়েই কথা বলে না। এক তো ভারত কি কি করেছে সেটা তারা স্বীকার করেন না, এবং স্বীকার করলেও তার মধ্যে
এমন অনেক বেশি তথ্য বিকৃত করে তারা এই ন্যারেটিভটাকে প্লেস করে যেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আরেকটা জিনিস যেটা নিয়ে কথা হয় না, সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যগত সম্পর্ক, সেটার কি পরিস্থিতি এবং সেটা আরও ভালো কিভাবে হতে পারে, যে যাতে দু দেশেরই জনসাধারণের ভালো হবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথম যে প্রশ্নটা ন্যারেটিভের কথা বললেন আপনি, এই যে ন্যারেটিভগুলো ছড়ানো হচ্ছে দেখবেন খুবই লোকাল বেসড কোনো পোর্টাল থেকে বা লোকাল কোনো লিডার তারা এই ধরনের করছে। এর যে ফিজিবল লজিক বা যে একটা স্ট্রং ভিত্তি কিছু নেই। কারণ যদি ভারত বাংলাদেশের ওপর আগ্রাসন মনোভাব দেখাবে বা তার সার্বভৌমত্ব থ্রেট হবে, সে তো 71-এই অ্যানেক্স করে নিতে পারত। তার স্বাধীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেন বসাতে গেল আমাদের? তখন তো ভারতের হাতেই অলমোস্ট কন্ট্রোলটা, যারা পূর্ব পাকিস্তানকে হারিয়েছে। বা বিভিন্ন সময় যখনই সংকট এসছে, সেটা কোভিড হোক, বাংলাদেশে কোনো কারেন্সি সংকট, সেখানে ভারতে গিয়ে সে সাহায্যটা কেন করে? তখন তো তাহলে ডিল করে তাদের থেকে কিছু অংশটা নিয়ে নেবে। সেইটা কি ভারত কখনো ডিলে রাখে না। বা তিস্তার জল বলুন, কিভাবে জল পেতে পারে বাংলাদেশ, বা কিভাবে র মেটেরিয়াল সাপ্লাইগুলো হবে। আমাদের দেশে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি সত্ত্বেও আমরা কাঁচামাল, পেঁয়াজ, আলু এগুলো সব পাঠাই বাংলাদেশে। তো সেইগুলো থেকে বোঝা যাচ্ছে ভারতবর্ষ সবসময় একটা পার্টনার চেয়েছে বাংলাদেশকে, কারণ সে আমাদের নেবার। তাকে উদ্বেগে রেখে তার অশান্তি তৈরি করে ভারতের ক্ষতি আছে, ভারতের কোনো লাভ নেই। তো এই বোকামিটা ভারতের সরকার বা ভারতের ব্যুরোক্র্যাটসরা কখনো নেবে না। এইটা গেল ন্যারেটিভে। দ্বিতীয় হচ্ছে ভারতের সাথে যে বাণিজ্যের সম্পর্ক, যেটা এইটা অনেকটা বলতে পারেন অন্তত হাসিনা যাওয়ার পরে ইউনিল্যাটারাল হয়ে গেছে। কেন? হাসিনা যে ডিলগুলো করছিলেন ভারতের সাথে, দেখেন তাতে একটা দুপক্ষেরই উইন উইন সিচুয়েশন ছিল, গেম থিওরি দিয়ে যদি দেখেন। কিন্তু পোস্ট ইউনুস যদি দেখেন, ভারতের পক্ষে কোনো পলিসি অ্যাজ সাচ হয়েছে বলে যেটা ভারতকে একটু বেটার পজিশনে রাখবে, সেরম দ্বিপাক্ষিক চুক্তি খুব একটা পোস্ট আছে লাস্ট 2 বছর 2.5 বছর দেখিনি। অন দ্য কন্ট্রারি, এত অভিযোগ থাকা সত্ত্বেও, এত মাইনরিটিসদের এত অভিযোগ থাকা সত্ত্বেও, অত্যাচার, জেলে কাস্টাডিয়াল টর্চার জানাই দেয়, সেটা সত্ত্বেও ভারত কিন্তু তার যে ফুয়েল, পাওয়ার, ফুড সাপ্লাই, সেইগুলো কখনো বন্ধ করেনি। এটাই ভারতের উদারতা, একটা হাত বাড়িয়ে দেওয়া, যে এসো বন্ধু আমরা একসাথে সবাই থাকি। কিন্তু শুধু একদিক থেকে ইউনিল্যাটারালি করলে হবে না, জিনিসটা বাইল্যাটারাল হতে হবে, ওই দিক থেকেও হাতটা বাড়াতে হবে। সেইটা কিন্তু লাস্ট 2-2.5 বছর আমরা পাইনি। এই যে ধরুন নবনির্বাচিত সরকার, বিএনপি সরকার, কি মনে হয় এই সরকার কি ভারতের সঙ্গে যে বিভিন্ন যে চুক্তিগুলো করবে ভবিষ্যতে কি করার কোনো সম্ভাবনা রয়েছে? নাকি এই যে ধরুন ভারতের কাছ থেকে যে বিদ্যুৎ, জ্বালানি বা ইনভেস্টমেন্ট বা পরিকাঠামোগত সহযোগিতা আরও বেশি করে তারা মানে চাইতে পারে একজন প্রতিবেশী হিসেবে? না, সেইগুলো চাইতে পারে এবং চাইছে বা ভারতবর্ষ দিচ্ছে, এটা একটা ফ্যাক্ট। কিন্তু কতদিন চাইবে বা প্রো ভারত কি পলিসি নেবে? কারণ দেখুন, আপনি যখন আলোচনার টেবিলে বসবেন, সবার ইন্টারেস্টটা সবাই বুঝে নেবে। এবার ন্যাশনাল ইন্টারেস্ট তো যে কোনো দেশের মানে বেসিক জায়গা। একদমই। এবার খুব বেশি দিন যদি এই জিনিসগুলো চলতে থাকে, তখন ভারতও কোনো সময় বিরূপ হতে পারে। তখন কিন্তু আর তাদের ওই ফরেন কিছু সিআইএ বা চাইনিজ ফোর্সের সামনে স্যারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর বাংলাদেশের সরকারকে এটাও মনে রাখতে হবে, যদি আমি 3টে কন্টেম্পোরারি সরকার ধরি, আমি ইউএসকে সিআইএ দিয়ে ধরছি, চায়না আর ভারত, এই 3টের মধ্যে যদি সত্যিকারের বন্ধুত্ব দেখাতে হয় ক্রোনোলজিক্যালি অ্যান্ড হিস্টোরিক্যালি, সেটা ভারতই দেখিয়ে এসছে। আর দুজনের মতো হোস্টাইল ভারত কিন্তু বাংলাদেশের প্রতি নয়। এই যে চীনের সাথে ধরুন সম্পর্কের একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে বাংলাদেশে, চীনের বিনিয়োগ হচ্ছে, তারা কারিগরি সহায়তা হচ্ছে পদ্মা ব্যারেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে মানে ভারতকে তারা অগ্রাহ্য করছে যদি আমি এটাই বলি। বাংলাদেশের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম দুটো বড় শক্তিকে কিভাবে, মানে তাদের উচিত ছিল ভারসাম্যটাকে রক্ষা করা, মানে শুধুমাত্র চীনমুখী না হয়ে মানে ভারতের মতন এত বড় একটা শক্তি মানে আমি যদি বলি, আমি যদি মানে দুজনকেই যদি আমাকে ভারসাম্য রাখতে হয়, সেইটা কি উচিত ছিল না বাংলাদেশের দুটো শক্তি? সেটা অনেক অংশে হাসিনা সরকার অনেকটা মেনটেন করেছিল।
চায়না সাথে সাথে ভারত যেভাবে ব্যালেন্স করতে হয় পাওয়ারটা, শেখ হাসিনা কিন্তু সেই বিষয়গুলোর দিকে নজর দিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে কি, বাংলাদেশে যা দেখছি জেনজি বলুন বা যেভাবে ইন্ডক্ট্রিনেশন হয়েছে, সেখান থেকে যদি প্রো ভারত কোনো সরকার তার স্ট্যান্ড দেখায়, তারা ইলেকশনেও একটা ডিফিটের দিকে যেতে পারে। সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্ট সবসময় কিন্তু চায়নাকেই ইনভাইট করবে, যেটা তাদের কাছে কিন্তু ক্ষতিকর হবে লং রানে। কারণ চাইনিজ আগ্রাসন কি, সেটা আমায় পুরো চাইনিজ ওয়াটার্সে, সাউথ চায়না সিতে, সাউথ ইস্ট এশিয়ায় বা সাউথ এশিয়া আপনাকে বোঝাতে হবে না, সে শ্রীলঙ্কা, নেপাল সব জায়গায় দেখলে বুঝতে হবে, পাকিস্তান ইভেন, সেইখান থেকে ভারত অনেক বেশি বন্ধুর ক্যাটাগরিতে কোয়ালিফাই করে। এইবার ওদের আবার বলছি আমি, গভর্নমেন্টের থেকেও মানুষজনকে জিনিসটা বুঝতে হবে। কারণ যদি আমি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টে যাই, মানুষই তো ভোট দিয়ে নির্বাচিত করবে। এবার যেরম ধরুন পাকিস্তানে কি হয়, যত ভারত বিরোধী স্লোগান বা মন্তব্য করবেন, সেই পার্টির তত পপুলারিটি বাড়বে। এবার সেই যদি কন্টেস্টে বাংলাদেশ নেমে যায়, তাহলে লং রানে বাংলাদেশের ক্ষতিই আছে। এই যে ধরুন যেটা আপনি বললেন যে গভর্নমেন্ট যারা নির্বাচন করে, জনতা, সেই জনতাকে কোথাও গিয়ে বুঝতে হবে যে আমাদের ভালোটা কোথায়। এই যে ধরুন জামাত নিয়ে আমরা আলোচনা করলাম, জামাত যে এত বড় একটা র্যাডিক্যাল ফোর্স এবং তাদের যে একটা সবসময়ের জন্য ভারত বিদ্বেষী একটা আগ্রাসন রয়েছে, সেটা কি কোথাও গিয়ে তাদের এই ভারত বিদ্বেষটাও কি সাধারণ মানুষের মধ্যে এফেক্ট করছে বলে মনে হয়, বা এই নতুন প্রজন্মকে অনেক দেখুন, বেশি affect জামাত করছে? কিভাবে অপারেট করে জিনিসটা আপনাকে বুঝতে হবে। জামাত ইজ নাথিং বাট ISIB। কেমন বলি, ওখানে ছোট ছোট দেখবেন ধর্মীয় সভা হয় অনেক সময়। সেই ধর্মীয় সভায় যারা মন্তব্য করেন, হুজুর বলেন বা যাই বলেন বাংলাদেশের ভাষায়, তাদের যে ফান্ডিং বা তাদের যে ইন্ডক্ট্রিনেশন, সেইটা কিন্তু জামাত পুরো ব্যবস্থা করে দেয়। তার মানে ওখানের লোকজন সেটাই শুনছে যেটা জামাত চাইছে। সেইখানে যারা অলরেডি র্যাডিক্যালাইজেশনের পথে, তাদেরকে আটকানো এটা একটা বড় চ্যালেঞ্জ। আর সেইটা করলে কিন্তু পাকিস্তানের থেকে ওয়ার্স্ট কন্ডিশন হবে বাংলাদেশের। মানে আমি বলছি, পাকিস্তান যে র্যাডিক্যালাইজেশনে যা এফেক্ট, বাংলাদেশের এফেক্টটা ওই একই র্যাডিক্যালাইজেশনে, একই লেভেল অফ র্যাডিক্যালাইজেশনে কিন্তু আরও ভয়ঙ্কর হবে। কারণ একটা জিনিস মনে রাখবে, পাকিস্তান USA ডাইরেক্ট অ্যালাই, বাংলাদেশ কিন্তু থ্রু এজেন্ট চলে, এইটা ভুললে হবে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আরও ক্ষতি হয়ে যায়। বাংলাদেশের অর্থনীতিকে আরও ভালো জায়গায় নিয়ে আসার জন্য বা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য বিএনপি কিভাবে হ্যান্ডেল করবে? মানে ধরুন একটা সময় তো জামাতের সাথে বিএনপির অ্যালাইন ছিল এবং তারপরে তারা সরকারও গঠন করেছিল। এখন তারা বিরোধী আসনে হয়তো, কিন্তু কোথাও গিয়ে এরকম র্যাডিক্যাল ফোর্সের আপনারকে কতটা প্রভাব কমিয়ে বাংলাদেশের নবনির্বাচিত সরকার বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু বেশি ভাববে বা ডেভেলপমেন্ট নিয়ে বেশি চিন্তা করবে? আমি যে ইনস্টিটিউশনাল রিফর্মগুলোর কথা বললাম, গভর্নেন্সের রিফর্মগুলোর কথা বললাম, তার প্রাইমে যেটা আছে, যার একদম মূল এতে গাঁথা ল অ্যান্ড অর্ডার। যদি ল অ্যান্ড অর্ডারকে না অ্যাড্রেস করতে পারে নবনির্বাচিত সরকার, তাহলে ইকোনমিক্স বলুন, পলিসি বলুন, গভর্নেন্স বলুন, সবই হোকস। কারণ আপনার সুস্থ সমাজ, স্টেবল সরকার বা স্টেবল সমাজ যদি আনতে হয়, তার প্রাইম জিনিসটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার না ইনশিওর করলে আপনি ট্যাক্স কালেকশন ইনশিওর করতে পারবেন না, ব্যাংকিং রিফর্ম করতে পারবেন না, সবই তো আপনার ফাঁক খুঁজবে, সবই তো সেই মব ডিসাইড করবে স্ট্রিটে কি হবে না হবে। সেইখানে আর গভর্নেন্স বা, কারণ সবসময় মনে রাখবেন, ইকোনমিক্সের গ্রামার দিয়ে যদি দেখেন, ইকোনমিটা না বা পলিসি প্রেসক্রিপশনটা সবসময় যে খুব পপুলার হবে তা না, কিছু সময় আনপপুলারও হবে। এবার ধরুন আমি আপনার থেকে কোনো পণ্য নিলাম, গুডস অ্যান্ড সার্ভিস নিলাম, পেমেন্টের সময় গোলমাল করছি, তখন আমি গায়ের জোর দেখিয়ে পেমেন্টটা আটকে রাখছি আপনার, সেক্ষেত্রে ট্রেড কমার্স কিন্তু হিউজভাবে ডিসরাপ্ট হয়। আর তখনই ফাংশনটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার বা স্টেটের, যে আপনার পেমেন্ট যেটা বকেয়া, সেটা আমি কত স্মুথলি এনশিওর করতে পারছি। তো এই যে পেমেন্ট যে সাইকেলটা, সেটা যেন কোনোভাবে ডিসরাপ্ট না হয়। অলরেডি কিন্তু সেরম সিনড্রোম আমরা কিন্তু এখনও দেখতে পাইনি। ওই জন্য ল অ্যান্ড অর্ডার আগে এনশিওর করতে হবে, তারপর ইকোনমিক পলিসিগুলো ফাংশন করবে। আগে ইকোনমিক পলিসি বা রিফর্ম নিলে ল অ্যান্ড অর্ডার যদি আগের মতোই থাকে, ইজ মানে কি বলবো, জিরো, আলটিমেট রেজাল্ট জিরো। বাংলাদেশের ক্ষেত্রে যদি
আয়ের জায়গা থেকে আমরা বলি, তাহলে রেমিটেন্স বা প্রবাসী যারা বাংলাদেশি রয়েছে তাদের যে আয় আর কি, সেইটা খুব বড় একটা ভিত্তি। তো আগামী 5 বছরে, এখন তো একটু স্টেবল একটা নবনির্বাচিত সরকার, তাহলে আগামী 5 বছরে বাংলাদেশের কি এই অর্থনীতিতে এই রেমিটেন্স অনেকটা বেশি সহায়ক হতে পারে? রেমিটেন্স সবসময়, বা আমি বলছি যদি ফরেন এডও আসে ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকে, সেটাও ওয়েলকাম। কারণ বলি, IMF ওয়ার্ল্ড ব্যাংক যখন ফান্ড দেয়, আপনার অর্থ দেয়, তার সাথে তারা প্রেসক্রিপশনও দেয়, পলিসি প্রেসক্রিপশন, ওকে, কিভাবে খরচ করবে অ্যান্ড কিভাবে তার রিটার্ন হবে, কিভাবে তার পেমেন্ট হবে। এবার সেটা একটা পলিসি সহায়তাও ইন্টারন্যাশনালি পেয়ে যাচ্ছে বাংলাদেশ। সাথে সাথে রেমিটেন্সে আপনার ফরেন এক্সচেঞ্জ আসছে, যেটা পুরো হাফ হয়ে গেছে এই ঘটনাগুলোর পর। লাস্ট 2 বছরে ওদের যে ফরেক্স রিজার্ভ, সেটা অলমোস্ট হাফ হয়ে গেছে। এবার সেইটা অবশ্যই বাংলাদেশের মার্কেটটাকে, কনজামশনটাকে ওয়াইড করবে। ফরেন রেমিটেন্স তো আসবে, সেটা স্টেবল করবে ইকোনমিটাকে, কিন্তু সেটা দিয়ে গ্রোথ অ্যাচিভ করা যাবে না। গ্রোথ অ্যাচিভ করতে হলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো থাকবে, কিন্তু ইকোনমিটাকে আরও ডাইভার্স করতে হবে। শুধু টেক্সটাইলের ওপরেও আবার, কারণ টেক্সটাইল মার্কেট কোনো কারণে খারাপ হলে পুরো ইকোনমিটা ধসে পড়বে। মানে যেরকমভাবে একটা বড় ব্যবসায়ী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেটা কথা বলেন যে সোর্স অফ ইনকাম কখনো একটা হওয়া উচিত নয়। একদমই একদমই। এটাই আপনি বোধহয় শুধু একটা আপনার জায়গা থেকে সোর্স অফ ইনকাম হচ্ছে, সেইটা যদি কোনোভাবে ডিসরাপ্ট হয়ে যায়, আপনি ব্যাংকরাপ্ট হয়ে গেলেন। তাতে যেগুলো মানে সোললি ডিপেন্ডেন্ট অন ওয়ান সেক্টর, সেই ইকোনমিগুলো, ইভেন দেখেন আরেবিয়ান কান্ট্রিগুলো অত রিচ, পেট্রোলিয়াম বা ক্রুডের ওপর, গ্যাসের ওপর ডিপেন্ড, তারাও ইকোনমিকে ডাইভার্সিফাই করে পারে। কারণ তার প্রাইম এক্সাম্পল দুবাই, সিঙ্গাপুরকে দেখুন। তো এদের ন্যাচারাল রিসোর্স নেই সিঙ্গাপুরে, স্টিল থ্রাইভ করছে। মানে সিঙ্গাপুরে পার ক্যাপিটা ইনকাম, ইউএসএ পার ক্যাপিটা ইনকাম কাছাকাছি আপনি পেয়ে যাবেন। তো এই যদি ইকোনমিটাকে ডাইভার্সিফাই না করি, একটা সেক্টরে আটকে রেখে দিই, তাহলে বেশি ফ্র্যাজাইল হয়ে যাবে, মানে ভাঙা সহজ হয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতি যদি আপনার শক্তিশালী হয়, যদি এই যে একটা কোমা অবস্থায় রয়েছে সেখান থেকে যে তারা আপনার মানে বাউন্স ব্যাক করে, সেক্ষেত্রে ভারতবর্ষের ডিরেক্ট কি কি লাভ রয়েছে? দেখুন, এই যে অর্থনীতির লাভের সাথে বাংলাদেশের ডাইরেক্ট ভারতের লাভটা এইভাবে সরল রেখায় টানাটা খুব ডিফিকাল্ট। সে তো ফরেন ফান্ড এসেও অর্থনীতি বৃদ্ধি হতে পারে, সে তো পাকিস্তানে রয়েছে, তাতে ভারতের কী লাভ হয়েছে? ইভেন যদি ভারতের পক্ষে তারা হোস্টাইল থাকে তাদের গভর্নমেন্ট, সেক্ষেত্রে অর্থনৈতিক সমৃদ্ধি এসে গেলে আরও বিপজ্জনক ভারতের জন্য। সেটা আমি দেখতে হবে, অর্থনীতির যে উন্নয়ন বা উন্নতিটা হচ্ছে, আমরা সবাই চাই সেটা যেন ট্রু ডেভেলপমেন্ট হোক, পথে হয়, সোজা পথে হয়। তাহলে ভারত দ্বিপাক্ষিক বা ভারতের যে সাপ্লায়ার, ভারত অ্যাজ এ সাপ্লায়ার, সেইগুলো আরও ডিমান্ড বাড়বে, ভারতের পাওয়ার, ফুয়েল, এই জিনিসগুলো। এই জায়গা থেকে আদিত্যবাবু আরেকটা প্রশ্ন খুব অ্যারাইজ করছে। এই যে ধরুন এসআইআর পর্ব এবং তার আগেই যখন এসআইআর ঘোষণা হলো আর কি, তখন তো আমরা এই সীমান্তবর্তী জায়গাগুলো তো দেখেছি যে কিভাবে মানে প্রচুর শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ, যারা বাংলাদেশি মানুষ, যারা আপনার পশ্চিমবঙ্গে এসছিলেন, মানে পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে হয়তো ভারতের বিভিন্ন জায়গা ছিলেন, তারা বাংলাদেশে ফিরে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এই যে ক্লাস অফ পিপল, তারা কিন্তু বেসিক্যালি মাইগ্রেন্ট লেবার। মানে আমরা দেখতে পেয়েছি যে পরিযায়ী শ্রমিক, তারা খুব কম পয়সায় এখানে তারা মানে শ্রম দিয়ে তারা মানে আপনার উপার্জন করছিল। তাহলে কি কোথাও গিয়ে বাংলাদেশের এমন সিচুয়েশন ছিল যেখানে এই শ্রমজীবী মানুষেরা তারা নিজের দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, কারণ ওই বেসিক জায়গাটাও ছিল না যেখান থেকে তারা রোজগার করতে পারে? আপনি যে কনস্ট্রাকশন লেবারের কথা বললেন, এটা মেইনলি ভারতবর্ষে এসে কি করছে, তারা ইনফ্রাস্ট্রাকচারে ইনভলভ হচ্ছে। বাংলাদেশ যদি নিজে পরিকাঠামো তৈরি করে, তখন এই লেবারগুলোর ডিমান্ড ওইখানে হবে, তাদের আর দেশ বিদেশ যেতে হবে না। দ্বিতীয়ত, ভারতবর্ষে যে শুধু লেবারের জন্য আসছে, লেবারের হওয়ার জন্য আসছে, অন্য কোনো না, সেটা কখনোই আসছে না, সেটা আমরা জানি না। সেক্ষেত্রে ভারতের জন্য সিকিউরিটির একটা বিপজ্জনক দিক আছে। সেটাই বলছি, যদি ধরুন বাংলাদেশে ডেভেলপমেন্ট হয় সঠিকভাবে, যেটা নিয়ে আমরা আজকে সমগ্র আলোচনাটা করলাম, সেক্ষেত্রে তো এই যে ধরুন লেবারের বা অনুপ্রবেশের যে জায়গাটা, সেটাও তো কোথাও গিয়ে ভারত রিলিফ পাবে। কিছুটা হলেও অ্যাবজর্ব হবে, কিন্তু সেই ক্যাপাসিটিতে অ্যাবজর্ব করতে পারবে কি যা জনসংখ্যা? সাপোজ ধরুন, যদি আমি ধরে নিই সেই সংখ্যাটা সে 1 কোটি, তো 1 কোটি লেবারকে এমপ্লয় করবে, এরম ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ কি রেডি করতে পারবে? সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। হয়তো কিছুটা হতে হলো তার 1/5 হয়তো অ্যাবজর্ব করলো, বাকি 4/5 তো ফ্লো করতেই থাকবে।
কিন্তু ভারতবর্ষের এটা মনে হয় আমার ভারতকে প্রেসক্রাইব করা দরকার, ভারত সরকারকে। সেটা হচ্ছে যেটা আসছে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা। তারা কোনোভাবেই যেন নাগরিকত্ব, ভোটার কার্ড বা আধার এগুলো না পেয়ে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হয় একটা সময়ের জন্য। সেখানে তাহলে জিনিসটা আমার ক্লিয়ার পিকচারটা থাকবে, একটা ডেটা থাকবে যে কারা কত কারা আসছে এলো, কি আসছে। কিন্তু আরেকটার সাথে কতদিনের জন্য এলো। সাইমালটেনিয়াস সমস্যা আছে, ভারতের সেই সার্ভাইলেন্স ইনস্টিটিউশন নেই আদেও এসে সেই ভিসা যেরকম ওরা ভায়োলেট করে, অনেক ভিসা ভায়োলেট করে থাকে, বা এই ওয়ার্ক পারমিট ভিসা ভায়োলেট করে তারা ভারতে বসে সেটা ডিটেক্ট করে ডিপোর্ট করা, সেটাও ভারতের কাছে একটা চ্যালেঞ্জ। তো এই ইস্যুগুলোকে ভারত সরকারকেও অ্যাড্রেস করতে হবে। আগামী 5 বছর বাংলাদেশের মানে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর জায়গা থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ কি, রাজনীতি নাকি দুর্নীতি? দেখুন, মানে রাজনীতি পরিস্থিতি, দুর্নীতিটা তখনই হবে যখন ক্ষমতা চাইবে সেটা করতে। এবার ক্ষমতাকে এটা ইনশিওর করতে হবে যে আমি ইনস্টিটিউশনগুলোকে ফেয়ার বানাবো, আমি ল অ্যান্ড অর্ডারটা ইনশিওর করব, বিকজ ফর আ গ্রেটার কজ। ভবিষ্যতের জন্য আমি আমার দেশকে, আমার নেশনকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে চাইছি। তখনই আমি কারাপশন থেকে বেরিয়ে আসতে পারবো। পাওয়ার যদি না চায়, পাওয়ার যদি এর থেকে ফলে ফুলে বড় হয়, সে কখনোই চাইবে না কারাপশন সিস্টেম থেকে সরে যাক। আর ইকোনমি লং রানে কারাপশন যদি তার বেসিস হয়ে থাকে, সারভাইভ করতে পারে না। বা স্বচ্ছ ইনভেস্টমেন্ট যেটা, বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা, সেটাও অ্যাফেক্টেড হয়। সেটা কোনো ফ্রেশ ইনভেস্টর বা কোনো ফ্রেশ কান্ট্রি যারা ধরুন যাচ্ছে পার্টনারশিপে, তারা কিন্তু দুবার ভাববে। এই যে জেনজিদের নিয়ে আমরা এত আলোচনা করলাম, তাদের কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ, এই যে ধরুন বাংলাদেশ আমরা দেখেছি সবসময় খুব পাকিস্তানমুখী, মানে তারা 1971টাকেও পারলে অস্বীকার করে দেয়, মানে ইতিহাস করে ইনফ্যাক্ট করে, এবং কিছু কিছু মানে জায়গায়। কিছু কিছু জায়গা তো তারা একদমই করে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত থাকতে পারলেই ভালো হতো। মুক্তিযুদ্ধকে ওনারা অস্বীকার করেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা নতুন সম্প্রদায়, যারা দেশ চালাবে ভবিষ্যতে, তাদের কাছে পাকিস্তানের কি এই বর্তমান পরিস্থিতি, এবং বর্তমানে পাকিস্তানের যারা নতুন প্রজন্ম, যাদের কাছে কর্মসংস্থান নেই, যাদের কাছে পাকিস্তানের বলছেন তো? পাকিস্তানের, বাংলাদেশ যেহেতু মানে আইডল ভাবে আর কি পাকিস্তানকে, এবং সেক্ষেত্রে আমি যদি বলছি জেনজিদের নিয়েই যদি আমি কথা বলি, আমি শেষ প্রশ্নটা করছি যে এই জেনজিরা তাহলে তো পাকিস্তানের দিকেও তাকাতে পারে। যদি একটু কম্পেয়ার একটু করে দেন যে ভারতের জেনজি, পাকিস্তানের জেনজি এবং বাংলাদেশ জেনজি, মানে মানে তাহলে এই আলোচনাটা বোধহয় যুব সম্প্রদায়ের কাছেও একটু স্পষ্ট হবে। একটা সহজ জিনিস বলি আপনাকে, ছোট্ট উদাহরণ দিই। ধরুন এ আর বি দুটো মানুষ, তাদের দুটি সন্তান আছে, এর একটি সন্তান, বি এর একটি সন্তান। এ লোন নেয়, চাকরি করে, বাচ্চাকে ভালো টিউশন দেয়, ভালো স্কুলে পাঠায়, ভালো কলেজে পড়ায়, যাতে তার ভবিষ্যৎটা ভালো হয়। তাকে একটু পরিশ্রম করতে হয় স্কিল ডেভেলপমেন্টের জন্য। আর যে প্যারেন্টসটা, যে গার্জেনটা বি, তার সন্তানকে সে লোন নিয়ে একটা বাইক কিনে দেয়, ঘুরে বেড়াতে দেয়, ইজি মানি দেয় হাতে, খাবার দাবার দিয়ে দেয়, আনন্দ সব রসদ দেয়। আপনি যদি হ্যাপিনেস ইন্ডেক্স দেখেন, হাতছানি দেখেন, ওই বিয়ের সন্তানটাই কিন্তু বাবাকে ভালো রেটিং দেবে কম্পেয়ার টু এ ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবে বাবা কোন ফাউন্ডেশনের ওপর আমায় দাঁড় করিয়েছে। তো এইখানে একটা এই যে হাতছানির ব্যাপারটা বা র্যাডিক্যালাইজেশনের ব্যাপারটা, ইজি ফান্ডের ব্যাপারটা কিন্তু প্রিভ্যালেন্ট। এর হাতছানি থেকে বেরিয়ে গিয়ে সুদূর প্রসারে দেখা, ভারতবর্ষর পুরো স্টোরিটাকে দেখে একটা এক্সাম্পল হিসেবে নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা, সেইটা যথেষ্ট ডিফিকাল্ট টাস্ক, সহজ নয়। কিন্তু আমি যেহেতু অপটিমিস্ট, আশা রাখি যে এর মধ্যে একটা বাংলাদেশ আছে যারা এখনও ঠিকটা ভাবতে পারে। তো তাদেরই সামনে উঠে আসতে হবে, আর সরকারকে তাদেরই প্রমোট করতে হবে রিওয়ার্ডের জন্য, তাহলে পরিস্থিতি পরিবর্তন হওয়া সম্ভব। এবং কোথাও গিয়ে ধরুন প্রত্যেকটা দেশের সাথে তার প্রতিবেশীর দেশের সম্পর্ক ভালো থাকুক, এবং সবথেকে বড় যেটা, প্রত্যেকটা দেশ হিসাবে যে নিজের জাতীয় সুরক্ষা বলুন বা জাতীয় স্বার্থ রক্ষা তো করবেই সেই দেশ, পাশাপাশি যাতে তার প্রতিবেশী মানে যারা ধরুন জনসাধারণ, তাদেরও যেন ভালো হয়, এই মানে সদর্থক চিন্তাটা আমার মনে হয় সচেতন দেশ হিসাবে ভারত করে আর কি। অবশ্যই করে, কারণ আমরা যদি ভারতের অ্যাক্টিভিটি টুয়ার্ডস বাংলাদেশ দেখি,
বা সেটা ডেফিনেটলি ভারত করে। তাতে ভারত তো দেখবে আশপাশ নেবারহুড যদি শান্ত থাকে ঠিক। তাহলে ভারতের তো অনেকেতে দ্বিপাক্ষিক আলোচনা বা করতে সুবিধে হয়। সেটা তো সেই কনফিডেন্সটা তো ভারতে কি ইনভেস্টার নেই যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না? সেগুলোও তো আছে, সেগুলো আরও প্রমিনেন্ট হবে। একদম ভারত চায় সেটা। কি মনে হচ্ছে যে এই যে ধরুন বিএনপি সরকার 6 মাসই হয়েছে, তারা কোন দিকে নিয়ে যেতে চাইছে বাংলাদেশকে? এখনো এমন কোনো বিএনপি সরকার দিশা দেখায়নি যেটা আমি খুব পজিটিভ বলবো। আবার আমি এটাও বলছি সাথে সাথে খুব র্যাডিক্যালাইজ কোনো পথ দেখায়নি যেটাকে আমি খুবই নেগেটিভ বলবো। আবার আমি ওই একটা লাইনই বলছি, পতন যে হারে হচ্ছিল সেইটা খানিকটা স্টেবিলাইজ হয়েছে, কিন্তু গ্রোথ পথে এখনো বাংলাদেশ যেতে পারেনি। সেটা সময়ই বলবে কি হবে বলো। অনেক ধন্যবাদ দাদা। পুরো একটা সুন্দর আলোচনা আমরা করলাম। এই ধরনের জিওপলিটিক্যাল আলোচনা শোনার জন্য নজর থাকুক জিও পালস টিভি পডকাস্টে।